রুম থেকে বেরোলো আর কি শাবনূর। শাবনূরের সাথে ছবি করব না, কেন কি হয়েছে, যা যা শাবনূরের সাথে সে কথা বলতে পরে বললো যে শাবনূর নাকি সব বলে দিত। এই একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার, আমাদের চলচ্চিত্রের গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। কোনো একটা পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহর একটা বাগবিতণ্ডা হয় সামিরাকে নিয়ে, এবং সালমান শাহ ওনাকে থাপ্পড় দিয়েছিল। এই ঘটনাটি আসলে কতটুকু সত্য, বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন? গত 20 অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 2 অক্টোবর সালমান শাহর সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প, শাবনূর সম্পর্কে নানান অজানা কথা, এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য। এবং সেদিন দুলাল খান জানান সালমান শাহর বিভিন্ন তথ্য খোদ শাবনূর নিজেই সামিরাকে সরবরাহ করতেন। একটা ছবি শুটিং শেষ ঠিকানা শালম কিরণ ভাইয়ের একটা ডিগবাজি, মুসলিম ফাইট ডিগটা মুসলিম ভাই ছিল, ডিগবাজি দিবে একটা, ও ডাবল ডিগবাজি দিচ্ছে, ঘাটটা কাট করে ভেঙে গেল। খেরের ভিতরে ছিল, আমি দাঁড়ানো, কেউ ধরছে না, আমি গেলাম, তার মাথাটা এমনি টান দিয়ে বের করে জোরে একটা টান দিলাম, খট করে আওয়াজ ছিল। তারপরে এই সরাসরি করে শালম ভাই একটা, কিরণ ভাই একটা ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেল মেট্রোপলিটন। আমি গেলাম মেট্রোপলিটন, আমি আর সাথে যেতে পারিনি। তারপরে গেল হোলি ফ্যামিলি, আমি গেলাম শুনে হোলি ফ্যামিলি, ওইখান থেকে তারপরে গেল ধানবডি স্পেশালিস্ট, আমি ওখানে স্পেশালিস্ট। স্ট্যান্ডম্যান দিয়ে করা যেত, কিন্তু তা করলো না, ও নিজেই করবে, মানে বাহাদুরি আর কি। এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল। আমার একটা কার্ড দিয়ে রাখছিল যে সামিরা বাবির সাথে কথা বলার জন্য, যে ওই সময় তো ফোন কার্ড ছিল, ওইখান থেকে না ফোন করলাম ভাবিকে, ভাবি অসুস্থ, আপনি একটু আসতে বলছে, একটু কয়েন, এটা তো তোমার বন্ধুর অভিনয়। আমাকে না ভাবি অভিনয় না, ও আসলে অসুস্থ। গাড়ি ওই যে বেল্ট আছে না, বেল পরালো, তখন বললো যে না অভিনয়। আমি বললাম এখন তোমার বন্ধু কোথায়? ও ভিতরে থাকলে আমি দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম, মানুষ আসলে পরে বলতাম। আমি বললাম রুমে আছে। রুমে কে আছে? আমাকে ও একাই আছে। না তুমি জানো না, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি যায় দেখো রুমে কে আছে। এরপরে আমি গেলাম যে রিভলিং দরজার খুলবো, দেখি ওই পাশ থেকে যেন খুলতে খুলতে যাচ্ছে, হঠাৎ করে মুখোমুখি হলে দেখলাম একটা চেহারা, দেখলাম আর কি যে আছে। তা রুম থেকে বেরোলো আর কি শাবনূর, অসুস্থ অবস্থায় শাবনূর তাকে দেখতে আসতেই পারে, কিন্তু আমি মনে করলাম যে চিটাগাংয়ে ভাবি থাকে আর শাবনূর এখানে দেখতে আসছে, এই খবরটা ভাবির কানে কে দিল? আমি জানি না, দরজার সামনে বসা হচ্ছে ভাবি জানে। মানে এই যে তার প্রতি এত মানুষ যে এত মানে কি বলে ইনফরমেশনগুলো ভাবিকে দিত, সোর্স এত ছিল সামিরা ভাবির, যে একের পর এক এই সোর্সে বিভিন্ন কথাবার্তা বলে টলে আরও তাকে রাগিয়ে তুলেছে, যার জন্য ওদের সম্পর্কটা সত্যিকার অর্থে হয় নাই আর কি, শান্তির দিকে যায় নাই। তো অনেকের অনেক পরে আর কি শুনেছি, লাস্টে আর কি সে আমাকে অনেক কথা, তো আমার মনে আছে যে তার ঘরে আমাকে সে চিৎকার করতেছে, মোবাইল কথা হচ্ছে, মোবাইলটা ফেলে দিল, কী হয়েছে? তো বললো যে শাবনূরের সাথে আর ছবি করব না। না না, বাসায় শাবনূরের সাথে ছবি করব না, কেন কি হয়েছে, ওর সাথে শিডিউল সব ছিঁড়ে টেড়ে ফেললো, এরকম আর কি হয়েছে। মানে বিষয়টা হলো এরকম যে যা যা শাবনূরের সাথে সে কথা বলতো, পরে বললো যে শাবনূর নাকি সব বলে দিত। ও আমাকে বললো, আমি বিশ্বাস করি না। আমি কেন? তখন ভাবি কখনোই বলে না, আমার মনে হয়, আমার ধারণা যে কথাটা, ভাবিকে যারাই ফোন করতো, সালমান থেকে শুরু করে যারাই ফোন করতো চিটাগাংয়ে, তার একটা রেকর্ড ছিল, ফোন রেকর্ড হতো, ওই ল্যান্ড ফোনে ক্যাসেট রেকর্ড করে রাখতো। ওই ক্যাসেট আবার যারা যার সাথে কথা বলছে ওগুলো আবার সালমানের কাছে সেই ক্যাসেটগুলো ভাবে পাঠাইছিল। তখন আমরা শুনাইলো, ছোটো ছোটো ক্যাসেট বললো, বলার পরে তারপরে আমি বললাম কী বলে, ওই বললো যে হয়তো উইলিংলি বা আনন্দ করে শাবনূরই হয়তো বলতো যে আজকে সামিরাকে রাগানোর জন্য শাবনূর ইচ্ছাকৃত এগুলো। আমি এটা বলতে পারি না, হয়তো ওর সাথে কী হয়েছে না হয়েছে, ফোনে কথা হয়তো বলতো যে আজকে আমরা মজা করলাম, এটা করলাম, ওইটা করলাম, সব কিছু করলাম। বিষয়টা হয়তো শাবনূর এমনও হতে পারে উইলিংলি সামিরের সাথে মজা মানে কি, বা শেয়ার করতেছে, ফ্রেন্ডলি শেয়ার, তারা তো ভালো সম্পর্ক ছিল, কিন্তু এইটাকে ঝামেলা মনে করে তখন আবার এটা রেকর্ড করে আবার সব এটাকে যে সংসার অশান্তি বেরোতো তখন আর কি
সে শাবনূরের সাথে আর ছবি করবে না বলে সিদ্ধান্ত নিল। যে আমাকে বললো যে নতুন একটা নায়িকা এসে পপি, তাকে দেখো, মানে ওর সাথে যোগাযোগ করো, তোমার সাথে পরিচয় কিনা, তাহলে আমরা পরবর্তী ছবিগুলো পাবো। অন্যদিকে সালমান শাহর ভক্তরা বলছেন তারা চিত্রনায়িকা শাবনূরের পাশে আছেন। সামিরা বারবারই বলতেছে এই হত্যাকার শাবনূরকে প্রশ্ন করলে, বেশিক্ষণ প্রশ্ন করলে ও কথা বলতে পারবে না। কিভাবে বলতেছে? তোমার চয়েস কি? সালমান শাহ, সালমান শাহ, সালমান শাহ। কিভাবে ব্যঙ্গ করে বলতেছে? শাবনূর, আপনি অস্ট্রেলিয়া থেকে জেগে ওঠেন, আমরা আপনার সাথে আছি। আমরা আজিজ মাহমুদের ভাইয়ের ভয়ে অগ্রাহ্য করে মাঠে নামতে পারছি, আপনি অস্ট্রেলিয়া থেকে মাঠে নামেন, আমরা আপনার সাথে আছি। সকল ভক্তরা শাবনূরের সাথে আছে। এদিকে আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কে দুলাল খানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সে সময় 90 দশকে আজিজ মোহাম্মদ ভাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ প্রভাব ছিল, তবে সালমান শাহর সাথে কোনো পার্টিতে তার হাতাহাতি হয়েছিল কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দুলাল খান। আপনি যেটা বলতে চাচ্ছেন গডফাদার, চলচ্চিত্রে গডফাদার, আসলে গডফাদার তো গডফাদারই, ফাদার না আর কি। আমাদের দেশে ওইভাবে এত মানে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ওইরকম ওইভাবে আমাদের দেশে এরকম এখন পর্যন্ত ওইরকম দেখা যায় না। তবে একজনের নাম শোনা যেত যিনি নাকি আন্ডারওয়ার্ল্ডে ফিল্মকে নিয়ন্ত্রণ করে, এমনকি উনি চলচ্চিত্র প্রযোজক ছিলেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন, তার নাম হলো আজিজ মোহাম্মদ ভাই। উনি নিয়ন্ত্রণ মানে করতেন। এটা নিয়ন্ত্রণ যে করে এটা কি দেখা যায়? দেখা তো আর যায় না। হ্যাঁ, উনি প্রডিউস করার জন্য আসছে, সিনেমাতে প্রযোজনা করতো, তো এখন উনি কোটি কোটি টাকা ইনভেস্ট করতো, করার পরে তার তো একটা ক্ষমতা ছিলই ব্যবসায়ী মহলে। সে অনেক টাকার মালিক, যা সবাই তার পিছনে ঘুরঘুর করে, তাই না? দেখবেন যে টাকা যারা আমাদের দেশে চলচ্চিত্র পরিচালকরা, অনেক শত শত পরিচালক আছে, সবাই কি ছবি পায়? একটা ছবি পাওয়ার জন্য একজন প্রডিউসার পেলে তার পিছনে তো যাবেই, তা পেয়ে গেলে তাকে বলবে না যে আমি আরেকটা ছবি দেন, এরকম বলে। তো সে তো যখন একটা 1 কোটি টাকা তাকে দিবে, তা তো সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তার কিছু চাহিদা পূরণ করার চেষ্টা করবে, তার স্বপ্নের নিজের জায়গাটা সেটা তো আর পরিচালক অত বুঝবে না। কিন্তু উনি যখন বলবে যে আমার এরকম করা দরকার, ওরকম করা দরকার, তো এই আন্ডারওয়ার্ল্ডের যে জায়গাটা, সেটা তাদের সাথে তো আর আমার কোনো কানেকশন ছিল না। তবে একটা নামই বলতে পারি, যে বলতো সবাই যে গডফাদার, আমাদের চলচ্চিত্রের গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কি গডফাদার, কেন গডফাদার, এগুলো আসলে আমরা অত ক্লিয়ার বলতে পারবো না। যেহেতু ভাই নামটা আসলে আমি আরেকটা প্রশ্ন না করে পারছি না। আমরা বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন রেফারেন্স আমরা শুনেছি যে কোনো একটা পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহর একটা বাকবিতণ্ডা হয় সামিরাকে নিয়ে, এবং সালমান শাহ ওনাকে থাপ্পড় দিয়েছিল। এই ঘটনাটি আসলে কতটুকু সত্য, বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন কিনা? এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, আমি সরি। এদিকে সালমান শাহ জননী নীলা চৌধুরী বলছেন অজ্ঞাত আসামিদের তালিকায় উঠে আসতে পারে চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের নাম। সে সময় বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমেদ শরীফ, এবং সালমান শাহকে তিনি বয়কট করেছিলেন। নীলা চৌধুরীর অভিযোগ, আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আহমেদ শরীফ। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কী হয়, কী করে? বলে সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনো দিন আসে না। তা কী করতে হবে? না, আপনারা কী ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? আপনি লিখিত দেন। তো লিখিত দিল তারা। লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে, বললাম, ও তো মাথা নিচু করে বসে থাকলো। আমি বললাম যে ঠিক আছে, আমি শাস্তি দেবো, কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম। সালমান শাহ হত্যা মামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও আন্দোলনে নেমেছেন সালমান শাহ ভক্তরা। আরিফ হক, 71, ঢাকা।